কথা শুনলাম যেগুলো আবার একটু উল্লেখ করতে হবে। সেগুলোতে যাওয়ার আগে আমি দু একটা কথা একটু বলি। বাংলাদেশ সবসময় একটা ধর্মীয় সম্প্রীতির দেশ হিসাবে পরিচিত ছিল এবং এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা পৃথিবীর আর কোথাও এটা পাবেন না। আমি দু একটা উদাহরণ দিচ্ছি। আমাদের যখন টেলিভিশন, এতগুলো টেলিভিশন ছিল না, শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল। এখনো যখন বাংলাদেশ টেলিভিশন খুলবেন, টেলিভিশন শুরু হয় প্রথমে কোরআন পাঠ, তারপরে ত্রিপিটক পাঠ, তারপরে আপনার বাইবেল পাঠ। এইরকম সব ধর্মের বই দিয়ে একটা জাতীয় টেলিভিশন অনুষ্ঠান শুরু হয়। এরকম পৃথিবীতে আর কোনো দেশে এই উদাহরণ আপনারা পাবেন না। এটা একমাত্র বাংলাদেশেই হয়। পৃথিবীর কোনো দেশে আপনারা দেখবেন না যে সব ধর্মের যে অনুষ্ঠানগুলো সেগুলোর জন্য জাতীয় ছুটি আছে, এটা নাই, আর কোথাও নেই। একমাত্র বাংলাদেশে আপনার আমাদের মুসলমানদের জন্য ছুটি আছে, আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা তাদের জন্য ছুটি আছে, খ্রিস্টানদের জন্য ছুটি আছে, বৌদ্ধদের জন্য ছুটি আছে। মূল যে চারটা ধর্ম আমাদের দেশে অনুসরণ হয়, এই চারটার জন্যই ছুটি আছে। তাছাড়া অন্যান্য যে ধর্মীয় উৎসব যেগুলো আছে আপনার এই যে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখি, সেগুলোর জন্য সরকারি ছুটি হয় না, কিন্তু আপনারা যদি সেখানে যান আপনারা দেখবেন যে তাদের অনুষ্ঠানগুলো কত চাকচিক্যের সঙ্গে এবং বৈচিত্র্যের সঙ্গে এগুলো পালিত হয় এবং সেগুলোতে বাংলাদেশের সবাই অংশগ্রহণ করে। আপনার আমি এই কথাগুলো বললাম, দেখেন আমরা যখন বিদেশে পড়াশোনা করতে গেছি তখন ধরেন ঈদের দিনে পরীক্ষা, এটা হয়েছে, আমার জীবনে হয়েছে আর অনেকের জীবনে হয়েছে। তখন তারা কি করেন যে ওই ঈদের দিনটা তো আর ওই দেশে ছুটি নাই, ওরা তখন আমাকে হয়তো পরীক্ষাটা পরে নেওয়ার একটা সুযোগ করে দেয়। এইটুকুই, এর চেয়ে বেশি আপনি সুযোগ সুবিধা পাবেন না। কিন্তু আমাদের দেশে আমাদের এই যে সম্প্রীতির কারণে আমাদের কিন্তু এই ধরনের কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়নি। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে কথাটা বারবার বলেছেন যে এই দেশে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে বাংলাদেশের সকল নাগরিক, এখানে আমরা কাউকে বৈষম্য করার কোনো সুযোগ আমাদের নাই এবং আমরা করিনি, পূর্বেও করিনি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ করব না। আমাদের এই যে ধর্মীয় সম্প্রীতি, এটার যে ভয় ভীতির কথা আপনারা বিভিন্ন সময় বলেন বা বলেছেন, আমি একটু আগে যে কথাগুলো অসীম সাহেবের কাছ থেকে শুনলাম এবং এখানে ভাইয়ের কাছ থেকে শুনলাম, আমি সেগুলো নিয়ে একটা জিনিস বলতে চাই যে আপনারা দেখেছেন যে আমাদের বিএনপি নেতাকর্মীরা আবার অন্য দলের নেতাকর্মীরা আপনাদের বাসা বাসা পাহারা দিয়েছে, অন্যান্য জায়গায় ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছে। এটার কারণটা হচ্ছে কি, যে বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এখন যে আমাদের বিরুদ্ধে একটা নেগেটিভ বা নেতিবাচক প্রচারণা বা প্রোপাগান্ডা, এইটা সারা পৃথিবীতে বা অন্তত পৃথিবীর দু একটি দেশে করার খুব চেষ্টা করা হচ্ছে, যাতে এই ধরনের কোনো অবস্থা তৈরি না হয়। সেই কারণে আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে এবং আপনারা যাতে কোনোভাবেই কোনো রকম ভয় ভীতির মধ্যে এক সেকেন্ডের জন্য না থাকেন, সেই জন্যই কিন্তু আমাদের ভাই বোনেরা এই চেষ্টাটুকু করেছে। আজকে দেখেন বাংলাদেশের কথা যদি বলেন, আমাদের দেশের ছেলেমেয়েরা যখন সাহিত্যের পড়াশোনা শুরু করে, শরৎচন্দ্র পড়ে নাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েনি, বঙ্কিমচন্দ্র পড়েনি, রবীন্দ্রনাথ পড়েনি, এরকম একটা ছেলেমেয়েও আছে কিনা আমার সন্দেহ আছে, এটা নাই। আজকে আমাদের খুব পরিচিত যে নামগুলো, আমি কয়েকটা নাম লিখেছি, আপনারা যারা আইন অঙ্গনে নাই তারা ওনাদেরকে চিনবেন না। এস.আর. পাল বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একজন আইনজীবী। এই এস.আর. পালকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে এক নামে সবাই চেনেন এবং তার যে সম্মান, তার সেই সম্মানের জায়গা এখনো আছে। এখনো এস.আর. পাল সাহেবের কথা শুনলে বিচারকরাও চিন্তা করে যে এস.আর. পাল সাহেব এই কথাটা বলেছেন,
এটার একটা যথেষ্ট মূল্য আছে। তিনি এখন গত হয়েছেন বিচারপতি জাস্টিস বিবি রায় চৌধুরী, আমাদের একজন অত্যন্ত স্বনামধন্য বিচারপতি ছিলেন। আর যেই নামগুলো শুনে আমরা সারা জীবন বড় হয়েছি, সুবীর নন্দী, রথীন্দ্রনাথ রায়, তপন চৌধুরী, এই যে নামগুলো শুনে আমরা বড় হয়েছি, এদেরকে যদি কেউ বলে, অন্য কোনো দেশ বলে এরা আমাদের বাসিন্দা, আমরা কি এটা মেনে নিব? এটা তো আমরা এই নামগুলো শুনে তাদেরকে দেখে বড় হয়েছি। আমাদের রাজনৈতিক অঙ্গনে লিটন ভাই বললেন, নিতাই রায় চৌধুরী, মহেশ্বরচন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, এই যে নামগুলো আছে, এগুলো আপনারা বিচার করবেন যে আমাদের মধ্যে যদি একটা সম্প্রীতি না থাকতো তাহলে কিন্তু এই নামগুলো আমাদের এখানে থাকতো না। তারপরেও আপনারা আজকে যে কথাটা বলেছেন, এটার ব্যাপারে আমার মনে হয় একটা ব্যাখ্যার প্রয়োজন আছে। আপনারা বলেছেন যে আরো আপনাদের আমাদের ক্রিকেটে বোধহয় সৌম্য আছে না, সৌম্য সরকার, তো সৌম্য সরকারকে যদি অন্য কোনো দেশ বলে আমরা সৌম্য সরকারকে চাই, আমরা দিয়ে দিব? কাজেই হ্যাঁ, লিটন দাস, তো ওদেরকে অন্য কেউ চাইলেই আমরা দিয়ে দিব? দিব না। তো এই ধরনের মানুষগুলো আমাদের দেশের সম্পদ। কাজেই আমরা তাদেরকে কখনো তো দুইভাবে দেখিনি এবং ভবিষ্যতেও দেখা হবে না। আসলে আপনারা এখানে একটা কথা বলেছেন, এটা আমি একটু চিন্তা করছিলাম এইভাবে, যে আপনারা বলছেন যে আপনারা খুশি হয়েছেন যে আলাদাভাবে আপনাদের সঙ্গে আমরা বসেছি। আমাদের একটা ধারণা যেটা ছিল সেটা হচ্ছে, যদি আমরা আলাদাভাবে আপনাদের সঙ্গে বসি সেটাই কি বৈষম্যের কারণ হবে কিনা, যে আপনাদেরকে আমরা আলাদা করে দিচ্ছি, এইটা বৈষম্যের কারণ হবে কিনা। কিন্তু আপনারা যে এখন বললেন যে আপনারা এই আলোচনাটাই, এই ধারাবাহিকতাটাই আপনারা চান, যেহেতু এটা আপনারা চান, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যতবার আমি পঞ্চগড়ে ইনশাল্লাহ আসবো এবং বিএনপির প্রত্যেকটা কার্যক্রমের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের আলাদাভাবে আমরা একটা সবকিছুর মধ্যে আমরা অন্তর্গত করার চেষ্টা করি। আপনারা আপনাদের জন্য আমাদের দলের সমস্ত রাস্তা খোলা থাকবে, অনুগ্রহ করে আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা অবশ্যই একসঙ্গে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে কাজ করব। এখানে আলাদা কিছু আর থাকবে না। আপনারা আমাদের দেশনায়ক তারেক রহমান যেভাবে বলেছেন যে আমরা একসঙ্গে চলতে চাই, আপনারা এটা অবশ্যই ধীরে ধীরে এবং সময়ের সঙ্গে সঙ্গে অনুধাবন করতে পারবেন। আমি আর এই বিষয়গুলোতে আর কোনো কথা বলতে চাই না। আর একটা কথা বলে দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা এসেছে। এই নতুন স্বাধীনতার ব্যাখ্যা আমি আর নতুন করে আমি দু একদিন ধরে বলছি, যেটা আপনাদেরকে এক লাইনে বলি। নতুন স্বাধীনতা এই জন্য যে একটা দেশ যখন কোনো পরাধীনতার মধ্যে থাকে, সেটা থেকে যখন একটা দেশ মুক্ত হয়, সেটাই স্বাধীনতা। এখন ব্রিটিশরা আমাদের দেশে 200 বছর ছিল, তারা আমাদেরকে 200 বছর বিদেশি শক্তি এসে শাসন করে গেছে সবাইকে। এরপরে এসেছিল পাকিস্তানি, তারা 23 বছর শাসন করে গেছে। এখন গত 15 থেকে 17 বছর আমাদের দেশে যেটা ঘটেছে, একটা মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না। গুম খুন এগুলো আমরা নিত্যদিনের সঙ্গী ছিল। আপনারা আমাদের কত ছেলে দিনের পর দিন তার বাসায় ঘুমায় নাই, এটার কোনো হিসাব নেই। আমাদের ছেলেরা যে কোনো একটা ঘটনা ঘটলে আতঙ্কের মধ্যে থাকতো যে কখন তার নামে একটা মামলা হবে। আপনার এই যে কাদিয়ানি সম্প্রদায়কে নিয়ে সমস্যা, আটোয়ারি কোথায়, সেই আটোয়ারিতে 3-4 জনের নামে মামলা, এই মানুষগুলো কাছাকাছিও ছিল না। তো এই ধরনের একটা অন্যায় এবং স্বৈরাচার অবস্থার মধ্যে যখন বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ থেকে আজকে আমরা মুক্ত হয়েছি এবং সেই বাংলাদেশ থেকে মুক্ত হওয়ার কারণে আজকে আমাদেরকে সামনের দিনটা নতুনভাবে চিন্তা করতে হবে। এটাকে সবাই বলছেন ইন্ডিপেন্ডেন্স 2.0, আমরাও একই কথা বলছি, অর্থাৎ নতুন বাংলাদেশের, এটা বাংলাদেশ প্রজাতন্ত্র 2.0, সেই হিসাবে একটা নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। একটা ইনশাআল্লাহ আমি আশা করি, আমি জানি না এটা আমরা ভবিষ্যতে কিভাবে সিদ্ধান্ত নিব, আমি মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের একটা নতুন সংবিধান হওয়া প্রয়োজন
একটা নতুন সংবিধান হলে আমাদের সকল রকম বৈষম্য যেগুলো এখনো আছে বা যদি থাকে সেগুলো আমি এই কথাটা বলে শেষ করছি যে নতুন দিনের সামনের দিকে একটা নতুন সংবিধান রচনা হবে বলে আমি বিশ্বাস করি এবং এটা হওয়া উচিত, যাতে এই পুরানো গ্লানি ফেলে দিয়ে আমরা সামনের দিকে নতুন করে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারি। এই নতুন সংবিধান মানে হচ্ছে একটা নতুন সামাজিক চুক্তি। একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয় একটা সামাজিক চুক্তির মাধ্যমে। এটা কোনো লিখিত চুক্তি না, রাষ্ট্রের সঙ্গে তার নাগরিকদের একটা অলিখিত চুক্তি, সেটাই হচ্ছে সামাজিক চুক্তি। এই আমাদের যে পুরনো সামাজিক চুক্তি ছিল সেই সামাজিক চুক্তির দিন শেষ। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে একটা নতুন সামাজিক চুক্তির মাধ্যমে। আমি দিয়ে একটা উদাহরণ দিই, এই ছোট ছোট আপনাদেরকে অনুগ্রহ করে বলছি, আমার দলের লোকজনকে বিশেষ করে। আমি এই 2 দিন 3 দিন ধরে যেখানেই যাচ্ছি আপনারা বিভিন্নভাবে আমাকে অনেক রকম ফুল টুল দিচ্ছেন, অনেক আমাদের যারা অঙ্গ সংগঠন আছে, এটার কোনো প্রয়োজন নাই। এটা পুরানো রাজনীতি, এটা ভুলে যান, এটা প্রয়োজন নাই। আমাদের এখন কাজ করার সময়, সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। তারপরে আমরা যখন মিছিল করি, আমরা পুরো রাস্তাটা বন্ধ করে মিছিল করা শুরু করি। মানুষকে যাচ্ছে আসছে, কার কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এগুলো দেখার আমরা প্রয়োজন করছি। এই রাজনীতি বন্ধ করতে হবে। মানুষ আগে, বাংলাদেশের মানুষের অধিকার আগে, বাংলাদেশের মানুষের যে তাদের সুবিধা অসুবিধা সেইটা আগে। আমাদের রাজনৈতিক দলগুলোকে আস্তে আস্তে এই নতুন রাজনীতির সঙ্গে পরিচিত হতে হবে। আমরা যদি নতুন রাজনীতির দিকে সামনে ধাবিত না হই, তাহলে বাংলাদেশের মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে, যেভাবে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে, শেখ হাসিনা 7 দিন আগে ভাবে, কিন্তু তাকে পালিয়ে যেতে হয়েছে এই কারণে, কারণ বাংলাদেশের মানুষ একটা নতুন দিগন্তের সূচনা করেছে। বাংলাদেশের মানুষের মধ্যে একটা নতুন প্রত্যয় এসেছে যে আমরা আর এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা, ফ্যাসিস্ট ব্যবস্থা বাংলাদেশে চাই না। এবং সেই কারণেই আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনাকে আমরা পরিত্যাগ করেছি। সেই কারণেই আমরা যদি রাজনৈতিক দল হিসাবে আমাদের সফলতা মানুষের কাছে নিয়ে যেতে চাই, আমরা যদি চাই যে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক, তাহলে আমাদেরকে মানুষ কি চিন্তা করছে, মানুষের সুবিধা অসুবিধা, মানুষের জন্য চিন্তা করে সামনের দিকে রাজনীতিটা এগিয়ে নিতে হবে। আমি এটা বলতে চাচ্ছি না যে এতদিন আমরা মানুষের জন্য চিন্তা করিনি, আমরা করেছি, কিন্তু আমাদের চিন্তা ভাবনার যে নিয়ম কানুন বা চিন্তা ভাবনার যে আমাদের যেভাবে আমরা চিন্তা করেছি সেই চিন্তাগুলোকে পরিবর্তন করতে হবে। এবং তাহলে পরেই আমি বিশ্বাস করি রাজনৈতিক দল হিসেবে আমরা সফল হব, বাংলাদেশের মানুষ উপকৃত হবে। দেশনায়ক তারেক রহমান পরশুদিন আমাদের জেলা বিএনপির সঙ্গে তার একটি মিটিং ছিল, সেখানে ওই আলোচনায় তিনি যেটা বলেছিলেন আপনাদেরকে সেটা বলে আমি শেষ করছি। এখানে আমাকে ভাই একটা কথা বললেন যে এখনো বিভিন্ন স্কুলের যারা শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বরত আছেন সনাতন ধর্মাবলম্বীদের, তাদেরকে কিছু রকম হুমকি দেওয়া হচ্ছে না কিছু। এই কঠোর হুঁশিয়ারি আমি দিয়ে যেতে চাই তারেক রহমান সাহেবের পক্ষে। তিনি যেটা বলেছেন, যারা এই ধরনের কোনো আচরণ করবে যেটা দলীয় শৃঙ্খলার বাইরে, যেটা মানুষের স্বার্থের বাইরে, যেটা মানুষের সহায় সম্পত্তি থেকে আরম্ভ করে তার ব্যক্তিগত যে কোনো রকম ক্ষতির কারণ হবে, সেই ধরনের মানুষের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সম্পর্ক নেই এবং থাকবে না। ব্যক্তিগত স্বার্থের জন্য এইভাবে তারা ব্যক্তিগত স্বার্থের জন্য দলের পরিচয়কে বহন করে সুবিধা নিতে চায়। কাজে তাদেরকে আমরা সম্পূর্ণভাবে পরিত্যাগ করব এবং তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করব। এটা আমার কথা না, এটা আমাদের দেশনায়ক তারেক রহমানের কথা। আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যদি এরকম কোনো সমস্যা আপনারা কখনো দেখেন যে হচ্ছে, আমাদের জেলা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আশু ব্যবস্থা গ্রহণ করব। আবারও আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করে আসার জন্য, এবং ভবিষ্যতে খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
ডাক্তারের নাম্বার তো নাই তোর কাছে? আসসালামু আলাইকুম।